First question, which one of the following is associated with hereditary angioedema? মানে hereditary angioedema characteristics কি আর কি? Low level of C1 inhibitor. হেরিডিটারি এনজিওডেমা এটা কয়েকবার পরীক্ষায় আসছে। এনজিওডেমা যে বক্সটা আছে ডেভিডসনে, বক্সটা থেকে কোশ্চেন আসে কোনটাতে হিস্টামিন রিলিজ হয়, কোনটাতে ব্রাডিকাইন রিলিজ হয়, কোনটাতে কোন ড্রাগ অ্যাসিড থাকে, এই জিনিসগুলো একটু দেখে নিয়ে। Which one of the following investigation will be the most useful in subsequently establishing the trigger for an IG mediated process by anaphylactic mechanism? সেখানে জানতে চাইছে establishing the trigger for an IG mediated process. ট্রিপ টেস্ট করলে এটা বোঝা যাবে কোনো একটা অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হয়েছে, কিন্তু ট্রিগারটা কি ছিল এটা বোঝা যাবে কিভাবে? A patient develops respiratory distress and cardiovascular collapse during induction with a general anesthesia. জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে কলাপস করছে, অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হয়েছে। এখন ট্রিগারটা আপনি কিভাবে জানতে পারবেন? তাহলে এক্সাক্ট অ্যান্সার হবে স্কিন প্রিক টেস্ট। এটা হচ্ছে এফসিএস পরীক্ষায় কোশ্চেন আসলো যে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনের ট্রিগার দেখার জন্য আমরা কোনটা করতে পারি? তাহলে আমরা স্কিন প্রিক টেস্ট করতে পারি। আর অ্যানাফাইল্যাক্সিস ডায়াগনোস করার জন্য সেক্ষেত্রে আমরা ট্রিপ টেস্ট লেভেল দেখতে পারি। তাহলে এই দুটো একটু জেনে দেখেন, টাইপ 1 হাইপারসেনসিটিভিশনে আমরা দেখি হচ্ছে স্কিন প্রিক টেস্ট, টাইপ 4 হচ্ছে স্কিন প্যাচ টেস্ট। এই দুটা একবার পরীক্ষা আসছে। In a patient with suspected hereditary angioedema, which one of the following is most likely to be helpful in identifying this clinical condition? হেরিডিটারি এনজিওডেমার ক্ষেত্রে কি থাকবে? এক্সেলেন্ট। পারসিস্টেন্টলি লো C4 লেভেল থাকে ইনক্লুডিং বিটুইন অ্যাটাকস। তাহলে অ্যাটাকের সময় এবং ইন বিটুইন অ্যাটাক সবসময় পার্সেন্ট লো C4 লেভেল থাকে। এটা দেখলে আমরা হেরিডিটারি এনজিওডেমা ডায়াগনোস করতে হেল্প হতে পারে। You are reviewing a man who has had HLA tissue typing as part of a work for organ donation. He is found to be HLA B51 positive on typing. তাহলে অ্যাসিড কন্ডিশন কোনটা? বেসেট সিনড্রোম। A 22-year-old woman presents to the emergency department with an acute hereditary angioedema involving the larynx. What is the optimum immediate management where available? হেরিডিটারি এনজিওডেমার ক্ষেত্রে acute hereditary angioedema ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হবে? C1 ইনহিবিটর কনসেন্ট্রেট। তাহলে এগুলোতে অ্যান্টিহিস্টামিন, এপিনেফ্রিন এগুলো আসলে খুব একটা কাজে লাগে না। আমরা C1 ইনহিবিটর কনসেন্ট্রেটটাই ফার্স্ট লাইন হিসেবে ইউজ করি। যদি কোনোদিন না পাওয়া যায় সেক্ষেত্রে ফেসপ্রোজেন প্লাজমা ইউজ করতে পারি। A 32-year-old lady with diarrhea, bloating, and abdominal pain is diagnosed with gluten-sensitive enteropathy. Gluten-sensitive enteropathy can be associated with low level of which one of the following? তাহলে সিলিয়াক ডিজিজ বা গ্লুটেন সেন্সিটিভ এন্ট্রোপ্যাথিতে IgE এর ডেফিসিয়েন্সি থাকতে পারে। এটা অনেকবার ডিসকাস করা হয়েছে। প্লাসেন্টা দিয়ে ক্রস করতে পারে কোনটা? অ্যান্টিবডি থেকে কয়েকটা কোশ্চেন আসতে পারে। জি আচ্ছা, একটা আসে, এটা একটা আসে যে প্লাসেন্টা ক্রস করে কোনটা? IgG এর মধ্যে খুব সম্ভবত G1 এবং G3 মনে হয়। তারপর একটা আসে হচ্ছে বডি সিক্রেশনে কোন অ্যান্টিবডি হচ্ছে বেশি থাকে। তাহলে সিক্রেশন গুলোতে সবচেয়ে বেশি থাকে হচ্ছে IgA। What immunological phenomenon is taking place? The 19-year-old student presents with fever, rash, and arthalgia 1 to 2 weeks after presenting with GP with a throat infection. He has 2 plus protein, 1 plus protein on analysis. Investigation reveals the following.
ESR 32, CRP 12, full count normal, urea electrolytes normal, anti-streptolysin or titer are raised. পেশেন্ট একটা পোস্ট স্টেরোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করছে, এটা কোন ধরনের ইমিউনোলজিক্যাল রিয়াকশন? বি। এক্সেলেন্ট। তাহলে টাইপ 3 হাইপারসেন্সিটিভ রিয়াকশন। তাহলে টাইপ 1, 2, 3 এবং 4 হাইপারসেন্সিটিভ রিয়াকশন গুলোর এক্সাম্পল অনেক পরীক্ষায় আসে। টাইপ 1 তো আমরা জানি, যেগুলো অ্যানাফাইলাক্সিস, হেই ফিভার, এই টাইপের যেগুলো, এগুলো হচ্ছে টাইপ 1। টাইপ 2 তে ইউজুয়ালি মেইনলি হচ্ছে ব্লাড রিলেটেড গুলো থাকে, যেমন অটোইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এই টাইপের ডিজিজ যেগুলো আছে। টাইপ 3 এর মধ্যে আছে যেটা আমরা পোস্ট পড়লাম, পোস্ট ইন্ট্রোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, সিরাম সিকনেস। তারপর টাইপ 4 এর মধ্যে আছে টিউবারকুলিন টেস্ট। তাহলে এক্সাম্পল গুলো একটু দেখে দেখেন। এটা আমাদের ডেভিডসন একটা বক্স আছে, এই বক্সটা থেকে কোশ্চেন আসে। Which immunological component deficiency has increased the risk of particular infection? A patient with AIDS presents with the emergency department with fever and shortness of breath and is found to be profoundly hypoxic with pulmonary infiltration in chest radiograph. তাহলে এইডস পেশেন্টে কি থাকে? টি সেল ডেফিসিয়েন্সি থাকে, CD4 T লিম্ফোসাইট না? Yes. Which test taken about an hour after the attack to be used to confirm anaphylaxis? তাহলে অ্যানাফাইলাক্সিস কনফার্ম করার জন্য আমরা কি টেস্ট করতে পারি? এক্সেলেন্ট। তাহলে এখানে হবে হচ্ছে মাস্ট সেলফ টেস্ট। তাহলে এটা একটু খেয়াল রাখেন। অ্যানাফাইলাক্সিস দেখার জন্য আমরা করবো মাস্ট সেলফ টেস্ট, আর ট্রিগার দেখার জন্য করবো স্কিন প্রিক টেস্ট। Which of the following is the underlying mechanism? A 54-year-old woman is admitted to the emergency department after a second episode of angioedema. Rampill 10 mg daily is thought to be the cause. তাহলে হচ্ছে elevated bradykinin। তাহলে এনজিডিএম বক্সটা একটু পড়ে রেখেন, কোনটাতে ব্র্যাডিকাইন বাড়ে আর কোনটাতে হিস্টামিন বাড়ে। যেগুলোতে হিস্টামিন বাড়বে সেগুলোতে ইউজুয়ালি আর্টিকেরিয়ান রিপ্রেজেন্টেশন করে। প্রোডাকশন অফ হুইচ অফ দ্য ফলোইং সাইটোকাইনস ইজ ইনহিবিটেড বাই ক্যালসিনিউজিন ইনহিবিটরস? তাহলে ক্যালসিনিউজিন ইনহিবিটর আমাদের দুইটা আছে, যেগুলো আমরা ইউজ করি, সাইক্লোস্পোরিন আর হচ্ছে ট্যাক্রোলিমাস। ইনহিবিট করে কোনটাকে? এটা না পারলেও সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ইন্টারলিউকিন 2 কে ইনহিবিট করে। ইন্টারলিউকিন ইনহিবিটর অনেকগুলো ড্রাগস আছে, এগুলো বেশি কঠিন লাগলে না পড়লে সমস্যা নাই। কমন কয়েকটা ড্রাগ চাইলে পড়ে রাখতে পারেন। Which of the following is the most appropriate route of administration? 21-year-old with an allergy to peanuts is after eating a shop কি পেস্ট্রি খাইছে। পেস্ট্রি খাওয়ার পরে ইমার্জেন্সি আসছে, তার পিনাট অ্যালার্জি আছে। He has suffered an anaphylactic reaction and did not have his adrenaline auto-injector pen with him. On examination, he has hives like rash affecting the upper body with stridor and respiratory rate 28 breaths per minute. Or his oxygen saturation is only 32%. Sorry, 93% on 10 liter oxygen and BP 100/60. You plan to give him adrenaline. মেন কথা অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশনে অ্যাড্রেনালিন দিলে আমরা কোন দুটা দিব? তাহলে ইন্ট্রামাসকুলার দিব। Which of the following is the most appropriate management for him? তাহলে 71-year-old man has been depressed for some time following the death of his wife and is found by a family friend unconscious on his lounge floor. He calls an ambulance and the man is brought to the emergency department. According to his friend, the coffee table was covered in empty foil strips of tablets, including propanolol, which was apparently taken for anxiety. On examination, blood pressure 80/40, pulse 36 beats per minute. This fails to improve after administration of 3 mg of atropine. তাহলে পেশেন্টের প্রোপানল স্ট্রিপ ফাঁকা হয়ে গেছে, বিপি কম, পালস কম,
অ্যাট্রোপিন দেওয়ার পর রেসপন্স করে নাই। তাহলে নেক্সট আমরা কি দিব? ইন্ট্রাভেনাস গ্লুকাগন। তাহলে এটা হচ্ছে একটা প্রিভিয়াস এফসিএস এর কোশ্চেন ছিল যে বিটা ব্লকার টক্সিসিটিতে অ্যাট্রোপিন যদি কাজ না করে তাহলে নেক্সট স্টেপে আমরা কি দিব? তাহলে সেক্ষেত্রে আমরা আইভি গ্লুকাগন ইউজ করবো। Which of the following medications is most likely to account for his present condition? A 69-year-old man with a long-standing cardiac failure and chronic kidney disease has been referred urgently to the General Medical Clinic for review. Over the past week, he has complained of nausea, reduced oral intake, and visual disturbance characterized by yellowish green halo around objects. Cardiorespiratory examination is normal, pupil responses and eye movements are normal, and fundi appear normal. তাহলে ডিগক্সিন। ডিগক্সিন জিআই ডিস্টার্বেন্স করতে পারে লাইক নসিয়া, ভমিটিং, ডায়রিয়া। আর কি করতে পারে সাথে? ইয়েলোইশ গ্রিন ভিজুয়াল ডিস্টার্বেন্স করতে পারে। Which one of the following hydroxy agents is most frequently associated with the development of cardiotoxicity? এটা মেইনলি আসলে অঙ্কোলজি চ্যাপ্টার করছে, অঙ্কোলজিতে কিছু যেটা আগে অ্যাডভোকেট পরীক্ষায় আসে। তাহলে ডক্সোরুবিসিন। ব্লিওমাইসিন কি করে? অনেক কিছু করতে পারে, যেগুলো পরীক্ষা আসে আমাদের জন্য সেটা ইম্পর্টেন্ট। এক্সেলেন্ট। তাহলে ব্লিওমাইসিন হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস করে। আপার জোন আর লোয়ার জোন? এক্সেলেন্ট। তারপর সাইক্লোফসফেট কি করতে পারে? হেমোরেজিক সিস্টাইটিস। আর ভিনক্রিস্টিন কি করে? পেরিফেরাল নিউরোপ্যাথি করে। সিসপ্লেটিন সম্ভবত পেরিফেরাল নিউরোপ্যাথি করে। আর একটা সম্ভবত হাইপোম্যাগনেসিয়ামিয়া করে মনে হয় একটা। তাহলে এগুলো একটু পরীক্ষায় আসে কমনলি। হুইচ অফ দ্য ফলোইং সিরিয়াস অ্যাডভার্স ইফেক্টস আর মোস্ট লাইকলি টু অকার আফটার কার্বিমাজল? তাহলে কার্বিমাজল দিলে কি হইতে পারে? রিভার্সিবল এক্সানোসাইটোসিস। তাহলে আমরা কয়েকটা সি এর নাম মনে রাখতে বলছিলাম। একটা ছিল কার্বিমাজল, এগুলো মনে আছে? একটা ছিল ক্লোজাপাইন, একটা হচ্ছে কার্বামাজেপাইন। আর একটা সি, আর একটা সি আমি ভুলে গেছি। তাহলে এই ড্রাগগুলো কমনলি একদম স্যাটিসফাই করে, যেগুলো পরীক্ষায় আসে কমনলি আর কি। কার্বিমাজল, ক্লোজাপাইন, কার্বামাজেপাইন, আর একটা কি যেন একটা ছিল, মনে নেই এটা। Which one of the following medications would be the most appropriate treatment? You are asked to review a patient on the psychiatric ward who has been receiving intensive inpatient treatment. He has developed fever, rigidity, and altered consciousness together with tachycardia and intermittent hypotension. এটা ডায়াগনোসিস হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, দিব হচ্ছে আমরা ডেন্টোলিন। তাহলে সাইকিয়াট্রিক পেশেন্ট এরকম যদি ফিভার, রিজিডিটি, অল্টার কনসিয়াসনেস প্রেজেন্ট করে, ডায়াগনোসিস হবে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। ওকে, এই কোশ্চেনটা হচ্ছে ম্যাটার্নাল মেডিসিনের কোশ্চেন। You are asked by one of the obstetric staff to see a 24-year-old woman who has 13 weeks pregnancy and has been found to have an high blood pressure recordings during the past 3 visits. Today, her blood pressure is 170 by 110 millimeter mercury. What would be the most appropriate antihypertensive drug to be used in this patient? তাহলে মিথাইল ডোপা। তাহলে আমরা লেভেটল ইউজ করতে পারি, মিথাইল ডোপা ইউজ করতে পারি, নিফেডিপিন ইউজ করতে পারি ইন কেস অফ প্রেগনেন্সি। Which of the following agents would be the most suitable managing hypertension in pregnancy? তাহলে কোনটা অ্যান্সার হবে? নিফেডিপিন। এক্সিলেন্ট। তাহলে নিফেডিপিন হচ্ছে অ্যানাদার ড্রাগ যেটা আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারি।
What is the most appropriate next step in management? A 27-year-old homeless man is admitted having ingested large quantity of methanol, which he found on a garage forecourt. He is with a deteriorating consciousness level. He has a pH of 7.15 with a serum bicarbonate concentration 14 millimole per liter. তাহলে হোমলেস পারসন লার্জ কোয়ান্টিটি অফ মিথানল খেয়ে ফেলছে, এখন পেশেন্ট আসছে আনকনশিয়াস অবস্থায়, আমরা ট্রিটমেন্টের জন্য কি দিতে পারি? এক্সেলেন্ট। তাহলে আমরা দিতে পারি অ্যাডমিনিস্ট্রেশন অফ ইথানল। তাহলে মিথানল পয়জনিং গুলা যেহেতু এটা মোর টক্সিক, আমরা ইথানল ইউজ করতে পারি এক্ষেত্রে। আচ্ছা, এখানে যে মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা কোন টাইপের মেটাবলিক অ্যাসিডোসিস? আয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ইথিলিন ইথিলিন গ্লাইকলের পার্থক্য এটা আমার আসলে জানা নাই, দেখতে হবে। ট্রিটমেন্টে ইথানল ইউজ করে, এটা দেখে তারপর জানাবো না। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং? দুটোই তো অ্যালকোহল হওয়ার কথা। হ্যাঁ, দুইটা ইথানলের অ্যালকোহল। একটা নাম ইথিলিন গ্লাইকল, হ্যাঁ, একটা দেখতে ইউপ্যাক হবে। নেম আর একটা এমনি নেম। আচ্ছা, এটা আমি দেখে তারপরে জানাবো না। A 29-year-old man found to collapsed found collapsed and unresponsive in the entrance to the hospital with an empty bottle of medicine. His partner thinks he was supplied with amitriptyline when he attended the psychiatry outpatient clinic. On examination, he is drowsy, heart rate 140 beat per minute, ECG shows wide complexes. TC এর টক্সিসিটি আমরা কি ইউজ করব? সোডিয়াম বাইকার্বনেট। Okay, last question. Which one of the following is the main mechanism by which N-acetyl system prevents liver damage? তাহলে হচ্ছে এটা রিপসিনেশাস গ্লুটাথিয়ন। আজকে কোশ্চেন নাই, আমি একটু জাস্ট টক্সিকোলজিটা আমরা যেহেতু ডিসকাস করি নাই, এটা একটু বললে দিই কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট যদি আমরা কোশ্চেন দেখি, এর আগে কি কি কোশ্চেন পড়ছে, তাহলে ট্রাইসাইক্লিং অ্যান্টি ডিপ্রেসেন্ট, এটা থেকে জানুয়ারিতে কোশ্চেন আসছে। বিটা ব্লকার থেকে একটা আসছে, যেটা বললাম যে অ্যাট্রোপিন দেওয়ার পরে আমরা হাইড্রোগ্লুকাগন দিই। এটা কোকেন থেকে কয়েকবার কোশ্চেন আসছে জানুয়ারিতে, জুলাই। ওপিসি পয়জনিং থেকে যেগুলো কোশ্চেন আসছে, প্যারাগুয়েট পয়জনিং থেকে কোশ্চেন আসে। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এই যে বক্সটা, এটা আসলে বক্স না, ডেভিসন একটা ফিগার আছে। পিপল সাইজ, স্মল পিপল কোথায় পাই, লার্জ পিপল কোথায় পাই, হাইপারথার্মিয়া, তারপরে এক্সট্রা প্যারামিটাল সিমটমস কোথায় কোথায় পাওয়া যায়। এরপর সে রেসপিরেটরি রেট, এর মধ্যে স্যালিসাইল পয়জনিংটা বেশি আসে, এই কয়েকটাই বেশি আসে, বাকি যেগুলো আছে এগুলো খুব একটা পরীক্ষা আসে না। এবং সবচেয়ে বেশি মার্কস পিপল সাইজটা, বডি টেম্পারেচার, এই দুটো পরীক্ষা খুব কমনলি আসে। এরপর আসি কজেস অফ অ্যাসিডোসিস ইন পয়জন পেশেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। অ্যানন গ্যাপ, এটা একটু পরীক্ষা আসে। হাই অ্যানন গ্যাপ কোথায় কোথায় থাকে এটা তো আমরা জানি। হাই অসমোলার গ্যাপ কোথায় থাকে এটা ইম্পর্টেন্ট। ইথানল, মিথানল, তারপর সিথিলিন গ্লাইকল, তিনটাতে হচ্ছে হাই অসমোলার গ্যাপ থাকে। তাহলে কোন একটা পেশেন্ট যদি দেখেন হাই অ্যানন গ্যাপ আছে সাথে হাই অসমোলার গ্যাপ আছে, তাহলে ডিফারেন্সিয়াল আসবে এই তিনটা, ইথানল, মিথানল, আর একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এর মধ্যে একটু পার্থক্য করা যায়, একটা হচ্ছে মিথানলের ক্ষেত্রে ভিজুয়াল ডিস্টারবেন্স তাই কোনো, যদি বলে কোনো পেশেন্ট অ্যালকোহল খাইছে এরপরে ভিজুয়াল ডিস্টারবেন্স ডেভেলপ করছে, তাহলে মোস্ট লাইকলি এটা হচ্ছে মিথানল পয়জনিং। আর যদি অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করে, তাহলে মোস্ট লাইকলি হচ্ছে
ইথিলিন গ্লাইকল পয়জনিং, এটা হচ্ছে রেনাল স্টোন ফর্মেশন করে। পরীক্ষায় বিশেষে মিথানলটা আর কি ভিজুয়াল ডিস্টারবেন্স ডেভেলপ করলে সেটা হচ্ছে মিথানল পয়জনিং। আচ্ছা, এরপর একটা কোশ্চেন আসছিল একবার যে হিমোডায়ালিসিস কোন কোন পয়জনের ক্ষেত্রে ইন্ডিকেটেড, এমসিকিউ আসছিল, তাহলে এটা অনেক সময় আসতে পারে। চারকোল কোথায় কোথায় ইউজ করবো, হিমোডায়ালিস কোথায় কোথায় ইউজ করতে পারি, আর হিমোপারফিউশন কোথায় ইউজ করতে পারি। আর একটা কোশ্চেন আছে গ্যাস্ট্রিক ল্যাফেস কোথায় কোথায় কোনটা ইন্ডিকেটেড, তাহলে অ্যাসিড, অ্যালকালি, পেট্রোলিয়াম এগুলোতে আমরা গ্যাস্ট্রিক ল্যাফেস করি না। আর একটা মনে রাখেন হচ্ছে কেরোসিন পয়জনিং, এটা তো আমরা হচ্ছে যে ল্যাফেস দিই না। তারপর ইউরিনারি অ্যালকালাইজেশন কোথায় কোথায় করতে পারি আমরা, এটা একটা আসতে পারে। হিমোডায়ালিসিস এটা খুব একটা দরকার নেই, আগে চলে গেছে। এরপরে এটা মিথ হিমোগ্লোবিনের ভিতরে একটা জিনিস শুধু মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ড্যাপসন। তাহলে ড্যাপসনটা হচ্ছে আমরা কয়েকটা ইউজ করি, কোথায় কোথায় ইউজ করতে পারি, ডার্মাটিস সার্বিটিক ফার্মেসি ইউজ করতে পারি, লেপ্রোসিতে ইউজ করতে পারি। তাহলে এই ধরনের ডিজিজগুলোতে ওষুধ দেওয়ার পর যদি মিথ হিমোগ্লোবিন ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে কালপিট ড্রাগ হচ্ছে ড্যাপসন। এইভাবে অনেক সময় কোশ্চেন আসে পরীক্ষায়, এখান থেকে বাকিগুলো খুব একটা দরকার নাই। এরপর হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডোট, এটা সবগুলাই মোটামুটি মুখস্থ লাগবে, এটা একটু দেখে নিন। এর মধ্যে সবচেয়ে বেশি আসে যেটা, সেটা হচ্ছে যে বেনজোডাইজিপিনের ক্ষেত্রে আমরা ইউজ করি ফ্লুমাজিনিল, তারপরে ওসিপির ক্ষেত্রে হচ্ছে অ্যাট্রোপিন, আজকে যেটা পড়লাম প্যারাসিটামলের ক্ষেত্রে অ্যাসিডিক সিস্টেম ইউজ করি। যদি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আমরা মিথনিন ইউজ করতে পারি। এটা কি করে, গ্লুটাথিয়ন সাপ্লাই দেয়। তাহলে এটা হচ্ছে বক্স থেকে কোশ্চেন করা হয়েছিল। তারপর আইসোনাইজির ক্ষেত্রে আমরা পাইরিডক্সিন ইউজ করি টু প্রিভেন্ট পেরিফেরাল নিউরোপ্যাথি, ওয়ালফেনির ক্ষেত্রে ভিটামিন কে ইউজ করি। এরপরে যে মিথানল এবং ইথিলিন গ্লাইকল পয়জনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইথানল, আর একটা হচ্ছে ফর্মোপিজল, এইটা ইউজ করতে পারি। তারপর এরপরে আছে বাকিগুলো খুব একটা দরকার নাই। হেপারিনের ক্ষেত্রে প্রোটামিন সালফেট ইউজ করি, এটা আমরা জানি। তারপর হচ্ছে ড্রাগ যেগুলা, এর মধ্যে এপিক্সাবান, রিভারক্সান এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যান্ডেক্সানেট আলফা, এটা পরীক্ষায় আসে অনেক সময়। তারপর ড্যাবিগেটনের ক্ষেত্রে ইডারেসুজুমাব, তারপর ডিওক্সিন ক্ষেত্রে ডিওক্সিন অ্যান্টিবডি ফ্র্যাগমেন্ট। তাহলে কয়েকটা অ্যান্টিবডি অ্যান্টিবায়োটিক এগুলো পরীক্ষা আসে। প্যারাসিটামল পয়জনিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা তো একটা কোশ্চেন সলভ করছি শুধু ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তাহলে যে এই লাইনটা এখান থেকে আসছে, antidotes acts by replenishing hepatic glutathione and acetylcysteine is the most commonly used. তাহলে আমাদের ফার্স্ট লাইন হচ্ছে NaCl সিস্টেম, এটা হচ্ছে হেপাটিক গ্লুটাথিয়নকে রিপ্লেনিশ করে। এখানে হচ্ছে আসে যে আমরা কি কি টেস্ট করতে পারি, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এবিজি। এবিজিটা ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট লাগবে কিনা এটা জানতে অনেক সময় হেল্প করে আর কি। লিভার ট্রান্সপ্লান্টের একটা ক্রাইটেরিয়া আছে হেপাটোলজিতে, ইন কেস অফ প্যারাসিটামল পয়জনিং, তারপর ইন কেস অফ নন প্যারাসিটামল কেস লিভার ফেলার। তাহলে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে পিএইচ, তো আমাদেরকে এবিজি করা লাগতে পারে। স্যালিসাইলেট বা অ্যাসপিরিন পয়জনিং এর সিনারিও পরীক্ষা আসে। তাহলে অনেক সময় কোশ্চেন দেওয়া থাকতে পারে যে কোনো কানেক্টিভ টিস্যু ডিজিজ বা রিমোটোলজিক্যাল কোনো ডিজিজ আছে বা কার্ডিয়াক কোনো ডিজিজ আছে, পেশেন্টটা দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন খাচ্ছে, সাডেনলি এখন নসিয়া, ভমিটিং, সুয়েটিং, টিনিটাস নিয়ে প্রেজেন্ট করছে, এর সাথে তার হাইপার ভেন্টিলেশন আছে, মোস্ট লাইকলি কোন ড্রাগ দিয়ে তার মানে পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে স্যালিসাইলেট একটি ড্রাগ যেটা হচ্ছে হাইপার ভেন্টিলেশন করে এবং রেসপিরেটরি অ্যালকালোসিস করে। আর এখানে একটা ইম্পর্টেন্ট ক্লু আছে টিনিটাস এন্ড ডিফনেস, এটা অন্য কোনো ড্রাগের ক্ষেত্রে কিন্তু মানে বই যে কটা পয়জনিং দিয়ে আছে এগুলো অন্য কোনোটার ক্ষেত্রে টিনিটাস বা ডিফনেস এগুলো কথা নাই। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভেট চারকোল ইউজ করতে পারি। আর হচ্ছে যে ইউরিনারি অ্যালকালাইজেশন এন্ড হিমোডায়ালিসিস, তিনটা অপশন মনে রাখা লাগবে। অ্যাক্টিভেটেড চারকোল, ইউরিনারি অ্যালকালাইজেশন, আর একটা হচ্ছে হিমোডায়ালাইসিস। পরীক্ষার সময় অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে হঠাৎ দ্য ইন্ডিকেশনস অফ হিমোডায়ালাইসিস ইন কেস অফ স্যালিসাইলেট পয়জনিং। তাহলে কয়েকটা পয়েন্ট আছে, যে কোনো অর্গান ফেলার যদি হয়, রেনাল ফেলার হলো বা লাংসের ক্ষেত্রে পালমোনারি এডিমা, তারপর কোমা কনভার্সন কেস অফ নিউরোলজিক্যাল, আর কনসার্ন হচ্ছে শ্বাসরোধ বেশি হয়।
লাগবে খুব সম্ভবত পরীক্ষায় কনসেন্ট্রেশন দিয়ে কোশ্চেন আসলে স্যালিসাইলেট 500 বেশি আছে, আপনি কি করবেন, অথবা 700 বেশি আছে, আপনি কি স্টেপ নেবেন। তাহলে 500 বেশি থাকলে আমরা ইউজনারি অ্যালকালাইনেশন করব, আর 700 বেশি হলে হিমোডায়ালিসিস করব। টিসিএ পয়জনিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা খুব টাইপের কোশ্চেন আসে। একটা আসলে কি কি চ্যানেল ব্লক করে, একটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লক করে অ্যান্টিকোলিনার্জিক, আর একটা হচ্ছে আলফা অ্যাড্রিনাল রিসেপ্টর ব্লকিং। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে ইউজুয়ালি থাকে হচ্ছে ওয়াইট কিউআরএস কমপ্লেক্স থাকতে পারে, অনেক সময় পেশেন্টের ক্ষেত্রে বলাই থাকে যে টিসিএ খেয়ে আসছে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা মনে রাখলে হবে, সেটা হচ্ছে আইভি সোডিয়াম বাইকার্বনেট। তাহলে গেল লিথিয়াম, খুব একটা পরীক্ষায় আসে না, শুধু একটা জিনিস মনে রাখলে হবে যে লিথিয়ামের ক্ষেত্রে অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করতে হবে উইথ আইভি ফ্লুইড। বিটা ব্লকার আমরা পড়ে ফেলছি অলরেডি। ফার্স্ট লাইন হচ্ছে হাইড্রোজ্যাট্রোপিন, আর অ্যাট্রোপিন যদি রেসপন্স না করে সেক্ষেত্রে হচ্ছে গ্লুকাগন, আইভি গ্লুকাগন দিব, এটা একবার পরীক্ষায় আসছিল। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে এল টাইপ চ্যানেল ব্লক করে, এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে। এটা অনেক সময় পরীক্ষা আসছে যে কোন টাইপের ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে। ট্রিটমেন্ট আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট, এটা শেষ। এরপর সে ডিগক্সিন। ডিগক্সিন হচ্ছে মেইনলি কার্ডিয়াক অ্যারিথমিয়া করে, আর বললাম কি জিআই সিমটমস করতে পারে, নওসিয়া, ভমিটিং, ডায়রিয়া। আর যে লাস্টে যেটা লেখা আছে অল্টার্ড কালার ভিশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা জিনিস আসতে পারে যে কোন ধরনের অ্যারিথমিয়া মোস্ট সাজেস্টিভ। তাহলে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া উইথ এভিডেন্স অফ এভি ব্লক ইজ হাইলি সাজেস্টিভ অফ দি ডায়াগনোসিস। তাহলে এটা একটু মনে রাখবেন যে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া উইথ এভিডেন্স অফ এভি ব্লক, এটা হচ্ছে ডিগক্সিনের পক্ষে একটা ইম্পর্টেন্ট ক্লু। ডিওক্সিনের ক্ষেত্রে আমরা কি অ্যান্টিডোট ইউজ করতে পারি, ডিওক্সিন স্পেসিফিক অ্যান্টিবডি ফ্র্যাগমেন্টস, এই নামটা মনে রাখলে হবে। আয়রন খুব একটা আসে না, ভাসিলেটিং এজেন্টের নাম মনে রাখতে পারেন, ডেসপ্রিঅক্সামাইন। অ্যান্টিসাইকোটিক ড্রাগস, অ্যান্টিসাইকোটিক ড্রাগসটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। সাইকিয়াট্রি আর ডার্মাটোলজি কালকে ডিসকাস করলে ওখানে অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো চলে আসবে। অ্যান্টি ডায়াবেটিকের মধ্যে তো আমরা মোটামুটি জানি। এখানে একটা জিনিস একটু মনে রাখতে পারেন, যদি কোনো পেশেন্টের সালফোনের যদি পয়জনিং হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়, তাহলে ইউজুয়ালি আমরা আইপি গ্লুকোজ দিয়ে থাকি ইনিশিয়ালি। আর যদি কনসাস পেশেন্ট হয় তাহলে ওরাল গ্লুকোজ দিয়ে থাকি। যদি পেশেন্ট পারসিস্টেন্টলি হাইপোগ্লাইসেমিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অক্ট্রিওটাইড ইউজ করতে পারি। অক্ট্রিওটাইডটা কি মনে আছে? অক্ট্রিওটাইড হচ্ছে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে ইনসুলিন সিক্রেশন ইনহিবিট করা। সালফানিরা যেহেতু ইনসুলিন সিক্রেশন বাড়ায়, সো এই ক্ষেত্রে অক্ট্রিওটাইড ইউজ করলে ইনসুলিন সিক্রেশনটা কম হবে, হাইপোগ্লাইসেমিয়াটা প্রিভেন্ট হতে পারে। তাহলে সালফানিরা পয়জনের ক্ষেত্রে যদি ইনিশিয়ালি গ্লুকোজ আমরা ম্যানেজ করতে না পারি, হাইপোগ্লাইসেমিয়া যদি কারেকশন না হয়, সেক্ষেত্রে আমরা অক্ট্রিওটাইডটা ইউজ করতে পারি, এটা একটু মনে রাখেন। কোকেন পয়জনিং পরীক্ষায় পড়ে মোটামুটি কমনলি। কোকেন পয়জনিং ইউজুয়ালি কি নিয়ে প্রেজেন্ট করে, চেস্ট পেইন এবং হচ্ছে এমআই রিলেটেড ফিচার্স নিয়ে। ইসিজিতে চেঞ্জ থাকতে পারে, ট্রোপোনিন লেভেল বেশি থাকতে পারে, ইউজুয়ালি ইয়ং পেশেন্ট থাকবে। তাহলে কোন একটা ইয়ং পেশেন্ট যার হাইপারটেনশন, ডায়াবেটিস কোনো হিস্ট্রি নাই, হঠাৎ করে সাডেন চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করছে, তার ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি আছে, তাহলে মোস্ট লাইকলি এটা হচ্ছে কোকেন পয়জনিং। ট্রিটমেন্ট আমরা বেনজোডাইজিপিন এবং আইভি নাইট্রেট ইউজ করি। আর হচ্ছে বিটা ব্লকার্স ইউজুয়ালি বলে কন্ট্রাইন্ডিকেটেড। যদি এটা মানে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু পরীক্ষার অনেক সময় আসে যে হুইচ ড্রাগ শুড বি অ্যাভয়েডেড। যদি এরকম কোশ্চেন আসে তাহলে অ্যান্সার করবেন যে বিটা ব্লকার, এটা আমরা কোকেন পয়জনিং দিব না। অ্যাম্ফেটামিন পয়জনিং ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে সিয়াট করে, মানে পেশেন্ট গুলো হাইপোনেট্রিমে থাকতে পারে। বাকি ফিচার্স গুলো মোটামুটি অন্যান্য সাথে খুব একটা আলাদা করা যায় না। আর আইভি অ্যাম্ফেটামিন যারা ইউজ করে তাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার রিস্ক থাকতে পারে, বোথ ইসকেমিক অ্যান্ড হেমোরেজিক। কার্বন মনোক্সাইড পয়জনিং, এটা ক্লু কি থাকবে? এখানে একটা বলা আছে ফল্টি অ্যাপ্লায়েন্সেস বার্নিং অর্গানিক ফুয়েলস। তাহলে বাড়ি আশেপাশে কোনো কিছু পুড়াইছে, কোনো একটা এরকম থাকতে পারে, অথবা একটা থাকতে হচ্ছে পুরাতন কোনো বাসা বা পুরাতন কোনো কুয়া টুয়া জাতীয় জিনিস, এগুলাতে কার্বন মনোক্সাইড পয়জনের রিস্ক থাকে বেশি। কার্বন মনোক্সাইড পয়জনিং খুব একটা দরকার নেই, একটু বাইরে পরীক্ষা তো বেশি আসে। আমাদের জন্য বেশি লাগবে হচ্ছে
অর্গানোফসফরাস ইনসেক্টিসাইডস পয়জনিং, যেহেতু এটা আমাদের দেশে কমন বেশি। তাহলে একটা আসে মেকানিজম, এটা কি করে, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ নামক এনজাইমকে ইনহিবিট করে। এর ফলে কি হয়, অ্যাসিটাইল কোলিন লেভেলটা বেড়ে যায়, কোলিনার্জিক ক্রাইসিস হইতে পারে। কোলিনার্জিক যে ইফেক্ট গুলো আছে এটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে মাসকানিক ইফেক্ট, একটা হচ্ছে নিকোটিনিক ইফেক্ট। দুইটার ভিতরে একটু কিছু ডিফারেন্স আছে, যেমন মাসকানিক ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া হাইপোটেনশন করে, নিকোটিনিক ক্ষেত্রেই করে ট্যাকিকার্ডিয়া হাইপারটেনশন। তারপর মাসল রিলেটেড যেগুলো ফেসিকুলেশন প্যারালাইসিস, এগুলো আছে নিকোটিনের ক্ষেত্রে বেশি, নিকোটিন ব্লকের ক্ষেত্রে বেশি। তাহলে কোলিনার্জিক ফিচার্স ইন পয়জনিং কি কি হইতে পারে, এগুলো পরীক্ষায় আসে, অনেক সময় আলাদা করে আসতে পারে, কোনগুলো মাসকানিক ইফেক্ট, কোনগুলো নিকোটিনিক ইফেক্ট। অ্যাকুট কোলিনার্জিক সিনড্রোম, এটা তো আছে। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা অ্যাট্রোপিন ইউজ করতে পারি। আরেকটা আমরা ইউজ করতে পারি চাইল্ডক্সিম ইউজ করতে পারি, যদি এজিং প্রসেস শুরু না হয় সেক্ষেত্রে। তবে পরীক্ষা যদি এসবিএ থাকে সেক্ষেত্রে অ্যাট্রোপিনটা অ্যান্সার হবে। ইন্টারমিডিয়েট সিনড্রোম, তাহলে ইন্টারমিডিয়েট সিনড্রোম ইউজুয়ালি ডেভেলপ করে অর্গানোফসফেট পয়জনিং এর 1 থেকে 2 সপ্তাহ পরে, সরি 1 থেকে 4 দিন পরে। ইউজুয়ালি পেশেন্টে কি থাকে, উইকনেস দ্যাট স্প্রেডস র্যাপিডলি ফ্রম ocular muscles to those of head and neck and proximal limbs muscle of respiration resulting in ventilative failure। তাহলে আমি বলছিলাম ডিসেন্ডিং টাইপ অফ উইকনেস, মানে আপার বডি থেকে শুরু হয় তারপর আস্তে আস্তে ডিসেন্ড করে। এরকম একটা হচ্ছে বোটুলিজম, একটা বলছিলাম স্নেক পয়জনিং, আর একটা বলছিলাম মাইস্টেনিয়া, যেটা ডিসেন্ড করে না কিন্তু আপার পার্ট বেশি ইনভলভমেন্ট করে। আর একটা বলছিলাম ইন্টারমিডিয়েট সিনড্রোম, যেটা হচ্ছে অর্গানোফসফরাস পয়জনিং এর পরে হয়। তাহলে এটা যে জানুয়ারি পরিষ্কার কোশ্চেন আসছিল, একটা পেশেন্ট ওপিসি পয়জনিং হয়েছে, 1 থেকে 4 দিন পরে মোটামুটি রিকভারি হয়েছে, কিন্তু নতুন করে যা দেখা যাচ্ছে ওকুলার মাসল উইকনেস হচ্ছে, আপার বডি মাসলগুলো উইকনেস হচ্ছে, রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করতেছে। ট্রিটমেন্ট কি করবেন? তাহলে এয়ারওয়ে মেইনটেন্স অফ এয়ারওয়ে অ্যান্ড ভেন্টিলেশন, এটা হবে ট্রিটমেন্ট। তাহলে ইন্টারমিডিয়েট সিমটম এটা হচ্ছে ডিসেন্ডিং টাইপ অফ উইকনেস, অর্গানোফসফরাস পয়জনিং এর পরে হবে, ইউজুয়ালি 1 থেকে 4 দিন পরে হয়। এরপর আসে প্যারাকট পয়জনিং, তাহলে এটা হচ্ছে জানুয়ারি 24 কোশ্চেন আসছিল। তাহলে প্যারাকট পয়জনিং এর ক্ষেত্রে ফিচার্স কি থাকবে, ওরাল বার্নিং থাকে, ওরাল আলসারেশন থাকে, ভমিটিং থাকে, তারপর নিউমোনাইটিস থাকতে পারে, ডিসফেজিয়া থাকতে পারে। মানে প্যারাকট পয়জনিং ক্ষেত্রে অনেক সব পরীক্ষায় কোশ্চেনে মেনশন করা থাকতে পারে। আর প্যারাকটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোর মর্টালিটি রেট অলমোস্ট 100%। ইউজুয়ালি প্যারাকট পয়জনিং পরে পেশেন্ট কখনো সার্ভাইভ করে না ইউজুয়ালি। আর আমরা কনফার্ম করতে পারি কিভাবে, ইউরিনারি ডাইথায়ানাইড টেস্ট, শুধু নামটা মনে রাখলে হবে, এগুলো খুব একটা করা হয় না। এরপর সে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল থেকে আমরা একটা কোশ্চেন, একটা দুইটা কোশ্চেন সলভ করছি আমরা। আচ্ছা, অ্যালকোহলের ক্ষেত্রে মোটামুটি ফিচার্স তো সবগুলো মোটামুটি সিমিলার, ভমিটিং, অ্যাটাক্সিয়া, ড্রজিনেস, এগুলো দেখে আমরা আলাদা করতে পারবো না, সো এগুলো জেনে খুব একটা লাভ নেই। টক্সিক ইফেক্টস অফ ইথিলিন গ্লাইকল, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আমরা বললাম রেনাল পেইন থাকে ডিউ টু রেনাল ক্যালসিয়াম অক্সালেট প্রিসিপিটেশন। আর কি থাকতে হবে, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিয়াম, হাইপোক্যালেমিয়া। তাহলে মেইনলি যদি রেনাল পেইন থাকে এটা ইন্ডিকেট করে ইথিলিন গ্লাইকল পয়জনিং। আর মিথানল পয়জনিং আমরা কেমন বুঝবো, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, ফটোফোবিয়া থাকতে পারে, আর কি থাকতে হবে, অপটিক ডিস্ক এন্ড রেটিনাল ইডিমা এন্ড ইম্পেয়ার্ড পিউপিল রিফ্লেক্স, আর পার্মানেন্ট ব্লাইন্ডনেস হতে পারে। তাহলে ভিজুয়াল কোনো কিছু থাকলে সেটা ইন্ডিকেট করবে মিথানল পয়জনিং। আর অ্যালকোহলের পেশেন্টগুলোর ক্ষেত্রে প্যানক্রিয়াটিস থাকতে পারে। ফাইন্ডিংস আমরা কি কি পাবো, আমরা প্রথমে বলছিলাম যেগুলো কি করে, হাই নন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস করে, অসমোলার গ্যাপও বাড়ে এগুলোর ক্ষেত্রে। তাহলে হাই অসমোলার গ্যাপ, হাই অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যান্টিডোট হচ্ছে ফার্স্ট লাইন হচ্ছে ফমিফিজল, যদি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আমরা ইথানল ইউজ করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার সময় আসে যে মিথানল পয়জনিং ক্ষেত্রে যদি ভিজুয়াল ডিস্টারবেন্সের ফিচার্স থাকে, এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে ইউজ করতে পারি, তাহলে আমরা ফলিনিক অ্যাসিড ইউজ করতে পারি। ফলিনিক অ্যাসিড আর একটা আমরা ইউজ করি হচ্ছে মিথোট্রিক্সের টক্সিটি ক্ষেত্রে, এটা একটু মনে রাখেন, মিথোট্রিক্সের টক্সিটি আর মিথানল পয়জনিং এগুলোর ক্ষেত্রে ফলিনিক অ্যাসিড ইউজ করা হয়। এটা হচ্ছে ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফল। কোয়ারসিভ সাবস্টেন্স থেকে একটা জিনিস মনে রাখতে হবে শুধু, যে গ্যাস্ট্রিক ল্যাবেসটা এখানে কন্ট্রাইন্ডিকেটেড। এরপর হচ্ছে লেট পয়জনিং। লেট পয়জনিং ক্ষেত্রে পেশেন্টগুলো ইউজুয়ালি কনস্টিপেটেড থাকে, আর পেশেন্টের হিস্ট্রি থাকে কেমন,
ক্রনিক অকুপেশনাল এক্সপোজার থাকতে পারে, তারপর লেডেড পেইন বা ওয়াটার কন্টামিনেটেড বাই লেড পাইপ, এই ধরনের হিস্ট্রি থাকে। বিশেষ করে বাইরের যে পরীক্ষাগুলোতে এমআরসি কোশ্চেনগুলোতে দেওয়া থাকে যে পুরাতন কোনো বাসা বাড়িতে যেখানে লেড পাইপ দিয়ে পানির লাইন আছে, এখান থেকে পেশেন্ট হচ্ছে যে লেড পয়জনিং এর ফিচার্স গুলো ডেভেলপ করছে। তাহলে পেশেন্ট ইউজুয়ালি অ্যাবডোমিনাল পেইন থাকে, নিউরোপ্যাথি থাকে, এই দুটো মনে রাখলে হবে। কনস্টিপেশন থাকতে পারে। আর সিবিসি করলে আমরা কি পাবো? মাইক্রোসাইটিক অ্যানিমিয়া উইথ বেজোফিলিক স্টেপলিং, এই লাইনটা একটু মনে রাখা লাগবে। এরপর হচ্ছে আর্সেনিক। আর্সেনিক থেকে ক্লিনিক্যাল ফিচার্স গুলো পড়বেন, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিনে কি কি পাই আমরা, বিশেষ করে মিস লাইন, এটা একটু মনে রাখতে হবে। আর কোন কোন ক্যান্সার রিস্ক বাড়ায়, লাং, লিভার, ব্লাডার, কিডনি, ল্যারিংস এন্ড লিম্ফয়েড সিস্টেম, এগুলো অনেক সময় পরীক্ষা আসতে পারে। আর টেট্রাটক্সিন, এটা কখনো পরীক্ষা আসে নাই, জাস্ট দুইটা মনে রাখতে হবে, যে একটা হচ্ছে পাফার ফিশ খাইলে এটা বেশি হয়, আর এটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। ক্লিনিক্যাল ফিচার্স থাকতে পারে, জিআই ডিস্টারবেন্স থাকতে পারে, নিউরোলজিক্যাল ফিচার্স থাকতে পারে। এগুলো হচ্ছে পয়জনিং এর। আর আরেকটা যেন কি ছিল, স্নেক পয়জনিং, ওখান থেকে জাস্ট যে একটা ইন্ডিকেশন আছে কয়েকটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, আর কোথায় কোথায় আমরা ট্রিটমেন্ট দিই, এই যে একটা বক্স আছে, দুইটা বক্স করলে এনাফ, ওখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, দেখা যাচ্ছে একটা কোশ্চেন আসলে আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের টক্সিকোলজি রিলেটেড। ইমিউনোলজিটা তো নোটস করা নাই, আমরা জাস্ট ডেফিসিয়েন্সি চ্যাপ্টার থেকে একটু বলি। অবশ্য আরো আগে বলা উচিত ছিল। এখান থেকে যে ফাংশনস অফ ম্যাক্রোফেজ, এটা একটু পড়বেন। এই বক্সটা নিয়ে আসলে খুব একটা স্ট্রেস নেওয়ার দরকার নেই, বক্সটা বেশি কঠিন, এটা পড়তে গেলে বাকি সব পড়া ভুলে যাবে। এখান থেকে একটা জিনিস মনে রাখেন, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স কোনটা কোনটা আছে, এরপর ইমিউনিটি থেকে কয়টা আসে না, এই জায়গা থেকে বক্সটা থেকে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে আর কি। এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট আছে, আইজিডি, এটা হচ্ছে ফাংশনস ইন বি সেল ডেভেলপমেন্ট। এটা অনেক সময় কোশ্চেন আসতে পারে যে বি সেল ফাংশন ডেভেলপমেন্টে কোন অ্যান্টিবডিটা কাজ করে, তাহলে আইজিডি। আইজিই মেনলি হচ্ছে টাইপ 1 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন গুলো, সেগুলোতে কাজ করে। আইজিএ আমরা বললাম যে বডি সিক্রেশন যেগুলো আছে সেগুলোতে বেশি থাকে, তার একটা হচ্ছে মিউকোসাল সারফেসে বেশি থাকে। তাহলে রেসপিরেটরি সিক্রেশন, জিআই সিক্রেশন, যে কোনো সিক্রেশনের ক্ষেত্রে আইজি এটা বেশি থাকে। যে লেখা আছে প্রিএক্সিস্টেন্স ইন এক্সটার্নাল সিক্রেশন। আর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে কে কে? আইজিজি এন্ড আইজিএম। এরপর এখান থেকে তেমন কিছু নাই। যে এখান থেকে এই ফিগারটা থেকে একটু দেখে রাখবেন যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইন্টারলিউকিন 10, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এই দুটো হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। পুরো ইনফ্ল্যামেটরি না, এটা ভুল বলছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আরেকটা হচ্ছে মিউকোসাল ইমিউনিটি দেয় কে? ইন্টারলিউকিন 17। মিউকোসাল ইমিউনিটিতে প্রো 17 থাকে, এই দুটো মনে রাখলে হবে। অ্যাকিউট ইনফ্লামেশনের এটা খুব একটা দরকার নেই। এগুলো থেকে একবার কোশ্চেন আসছিল, কিন্তু এটা আসলে বেশি কঠিন, যদি পড়তে পারেন পড়বেন, না পড়লেও এত খুব একটা ক্ষতি নেই। ইমিউনো ডেফিসিয়েন্সিটা যদি পড়তে পারেন তাহলে ভালো, না পড়লেও খুব একটা সমস্যা নাই। আচ্ছা, এই বক্সটা হচ্ছে পরীক্ষা না করে যাওয়া যাবে না আর কি। টাইপ 1, টাইপ 2,
টাইপ 3 and type 4 hypersensitivity reaction এ এক্সাম্পল এক্সাম্পল কি অ্যালার্জিক যে কন্ডিশন গুলো সেগুলা। টাইপ 2 হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড আইজিজি আর আইজিএম। এক্সাম্পল কি কি আছে? এবিউ ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন, হাইপার অ্যাকিউট ট্রান্সপ্লান্ট রিজেকশন। তাহলে একবার কোশ্চেন আসছিল পরীক্ষায় যে হাইপার অ্যাকিউট ট্রান্সপ্লান্ট রিজেকশন এটাতে মানে কি ধরনের মেকানিজম হয়? তাহলে এটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড। আর অ্যাকিউট সেলুলার ট্রান্সপ্লান্ট রিজেকশন এটা হচ্ছে টাইপ 4 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন। আর অটোইমিউন এক্সাম্পল কি কি আছে? অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে আইটিপি, আর একটা আছে গুড পাস্টুস। আর টাইপ 3 হচ্ছে ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড, একটা আছে এসএলই, আর একটা আছে ক্রায়োগ্লোবুলিনেমিয়া, আর এদিকে সেরাম সিকনেস এন্ড ফার্মাসলামস। টাইপ 4 হচ্ছে ডিলেট সেল টাইপ, এটা হয় কিসের দ্বারা? অ্যাক্টিভেটেড টি সেলের মাধ্যমে। এক্সাম্পল হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, হাশিমোটোস থাইরয়েডাইটিস। আর এমটিটা যেটা সেটা হচ্ছে টাইপ 4 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন। তাহলে এই বক্সটা হচ্ছে এখানকার ইমিউনোলজি জন্য, সরি ইমিউনোলজি চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট বক্স। এরপরে ক্লাসিফিকেশনস অফ ক্রায়োগ্লোবুলিনস। এই ক্লাসিফিকেশন আলাদা করে আসে না, এখান থেকে যেটা আসে যে অ্যাসিড ইনফেকশন কোনটা। তাহলে টাইপ 2 তে হচ্ছে হেপাটাইটিস সি এর সাথে অ্যাসিড থাকে। টাইপ 3 তে ইনফেকশন হেপাটাইটিস সি আছে, সাথে অটোইমিউন ডিসগুলো থাকতে পারে। মেনলি হেপাটাইটিস সিটা মনে রাখতে হবে। আর এখান থেকে মনে রাখতে হবে রেনার্স ফেনোমেনন থাকতে পারে, অ্যাক্রোসায়ানোসিস থাকতে পারে, থ্রম্বোসিস থাকতে পারে। এরপরে ক্লিনিক্যাল ইনফেকশন দরকার নেই। এনজিওডেমা এই বক্সটা ইম্পর্টেন্ট, জানুয়ারি 25 এখান থেকে কোশ্চেন আসছে। এখানে যদি দেখেন যে অ্যালার্জিক রিয়াকশন টু স্পেসিফিক ট্রিগার্স এন্ড ইডিওপ্যাথিক এনজিওডেমা, এইটাতে হচ্ছে কি মেডিয়েটর হচ্ছে হিস্টামিন। আর হেরিডিটারি এনজিওডেমা এবং এসি ইনহিবিটর অ্যাসোসিয়েটেড এনজিওডেমা এর দুটো হচ্ছে ব্র্যাডিকাইনিন লেভেলটা মেইনলি বাড়ে। তাহলে এখান থেকে আমরা একটু কোশ্চেন পড়লাম যে এসি ইনহিবিটর থেকে কিভাবে এনজিওডেমা হয়। তাহলে এই দুটা ক্ষেত্রে মেকানিজম সিমিলিয়ার। যে দুটাতে হিস্টামিন আছে তাদের ক্ষেত্রে আর্টিকেরিয়া থাকবে, যেখানে ব্র্যাডিকাইনিন আছে সেখানে নট অ্যাসোসিয়েটেড আর্টিকেরিয়া। তাহলে আর্টিকেরিয়া আছে কি না আছে এটা দেখে আমরা দুই ভাগ করে ফেলতে পারি, যে এটা কি অ্যালার্জিক রিয়াকশন অথবা ইডিওপ্যাথিক, নাকি হেরিডিটারি অথবা এস ইনহিবিটর মেডিয়েটেড। তাহলে এইভাবে কোশ্চেন আসে এনজিওডেমা সিনারিও দিয়ে বলতে পারে যে এটা কিভাবে হয়েছে। তাহলে যদি দেখেন যে আর্টিকেরিয়া আছে, তাহলে এই দুটার মধ্যে যখন একটা হবে অ্যালার্জিক রিয়াকশন অথবা ইডিওপ্যাথিক। আর্টিকেরিয়া নাই তার মানে হেরিডিটারি অথবা এস ইনহিবিটর অ্যাসোসিয়েটেড এনজিওডেমা। তাহলে এখানে সব মেনশন করা থাকে। অ্যাসোসিয়েটেড ড্রাগস এর মধ্যে কি আছে? ইডিওপ্যাথিক ক্ষেত্রে এনএসআইডি, ওপিওয়েডস এন্ড রেডিও কন্ট্রাস্ট মিডিয়া। আর এস ইনহিবিটর ক্ষেত্রে এস ইনহিবিটরসটা মেইনলি ইআরবিটা দিয়ে। ইনভেস্টিগেশনের মধ্যে অ্যালার্জিক রিঅ্যাকশন টু স্পেসিফিক ট্রিগার, এক্ষেত্রে আমরা কি করবো? স্পেসিফিক আইজিই টেস্ট অথবা স্কিন প্রিক টেস্ট, যেটা আমাদের প্রথম কোশ্চেনটা ছিল। স্কিন প্রিক টেস্ট করলে আমরা স্পেসিফিক ট্রিগারটা আইডেন্টিফাই করতে পারবো। আর হেরিডিটারি এনজিওডেমার ক্ষেত্রে কি করতে পারি? কমপ্লিমেন্ট C4 লেভেল ইনভেরিয়েবলি লো ইন অ্যাকিউট অ্যাটাকস, ইন বিটুইন অ্যাটাকস এটা লো থাকে। আর একটা করতে পারি C1 ইনহিবিটর লেভেল দেখতে পারি। ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট যে হেরিডিটারি এনজিওডেমা যেটা সেটা হচ্ছে আনরেসপন্সিভ টু অ্যান্টিহিস্টামিন। অপরদিকে অ্যালার্জিক রিঅ্যাকশন এবং ইডিওপ্যাথিক এনজিওডেমা এই দুটো ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিহিস্টামিন। তাহলে এই জিনিসগুলো একটু ডিফারেন্ট কিন্তু। আর মেইন ট্রিটমেন্ট হচ্ছে আমরা বললাম C1 ইনহিবিটর কনসেন্ট্রেট, এছাড়া অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করা যেতে পারে ইন কেস অফ হেরিডিটারি এনজিওডেমা। আর এস ইনহিবিটর ড্রাগগুলোর ক্ষেত্রে তো আমরা ড্রাগ অ্যাভয়েড করবো। আলাদা করে হেরিডিটারি এনজিওডেমা এটাও একটু পড়া লাগবে ডিটেলসটা। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে যেখানে লেখা আছে acute episodes are accompanied by low C4 level, a low C4 during an acute episode during an episodes of angioedema should therefore trigger further investigation confirmed by measurement of C1 inhibitor levels and function. তাহলে কনফার্ম করবো C1 ইনহিবিটর লেভেল দেখে, আর C4 লেভেলটা এখানে কম থাকতে পারে। ট্রিটমেন্টের ভিতরে আমরা C1
C1 কনসেন্ট্রেটটা দিব মেইনলি, সরি C1 ইনহিবিটর কনসেন্ট্রেটটা। ট্রান্সপ্ল্যান্ট রিঅ্যাকশন ক্লাসিফিকেশন, এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। হাইপার অ্যাকিউট, অ্যাকিউট, সেলুলার অ্যাকিউট, ভাস্কুলাইজেশন এন্ড ক্রনিক অ্যালোগ্রাফট ফেইলার। তাহলে কোনটা কিভাবে হয়, মেকানিজম কি, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট কি করতে পারি। তাহলে এগুলো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস ইউজড ইন ট্রান্সপ্লান্ট, এটা খুব একটা আসে না, দরকার নেই এত বেশি। এইগুলো হচ্ছে ইমিউনোলজি থেকে। তাহলে ইমিউনোলজি এবং টক্সিকোলজি এর মধ্যে বেশি ইম্পর্টেন্স হচ্ছে টক্সিকোলজি। আসলে টক্সিকোলজি থেকে কোশ্চেন গুলা মোটামুটি একটু সহজ থেকে পারা যায় সহজে। ইমিউনোলজি কোশ্চেন গুলা বরং একটু বেশি কঠিন, এত বেশি কোশ্চেন আসে না। এই 3-4টা বক্স পড়লে এখান থেকে 2-3টা কমন কোশ্চেন চলে আসবে। তাহলে আজকে এগুলো থাক। আজকে আসলে আমি নিজেও ডিউটি করে একটু টায়ার্ড বেশি। কালকে আমি ডার্মাটোলজি এবং সাইকিয়াট্রি এটা ডিসকাস করলে মনে হয় মোটামুটি সব চ্যাপ্টার কভার হয়ে যাবে। আর কোন চ্যাপ্টার কি বাদ আছে যেটা মানে একেবারে ডিসকাস করা হয়নি? ইনিশিয়াল চ্যাপ্টার গুলো বাদ, ইনিশিয়াল চ্যাপ্টার গুলো থেকে আসলে কোশ্চেন কমন পাওয়াটা খুবই কঠিন। জিআইটি প্রথমে হয়ে গেছে, জিআইটি হেপাটোলজি একদম প্রথম ডিসকাস করা হয়েছে। জিআইটি, হেমাটো এবং হচ্ছে রিমাটোলজি, এই 5টা প্রথমে করা হয়েছিল। আর প্রথম দিকে চ্যাপ্টার থেকে যদি একটা পড়েন সেটা হচ্ছে যে টাইপ 1 এবং টাইপ 2 বিহেভিয়ার না কি যেন আমার একটা কোশ্চেন আসে মনে হয়, ওখান থেকে মেইনলি কোশ্চেন আসে। আর বাকি যেগুলো আছে এগুলো থেকে কোশ্চেন কমন পাওয়া কঠিন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। কালকে আমরা হচ্ছে সাইকিয়াট্রি এবং ডার্মাটোলজি ডিসকাস করে মানে এবারের মতো ডিসকাশন শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকুন সবাই তাহলে। Bye.